কলকাতা শহরের মধ্যে অন্যতম শক্তিপীঠ হচ্ছে কালীঘাট মন্দির। এবং প্রসাদ বা ভোগের ব্যাপারে একটা কথা জেনে হয়তো আপনারা আশ্চর্য হবেন যে এখানে মাংস ভোগ দেওয়া হয় মহাপ্রসাদ নামে, নিরামিষ মাংস মহাপ্রসাদ। এই এপিসোডে চলুন কালীঘাট মন্দির এবং তার ভোগের সম্বন্ধে কিছু গল্প জেনে নিই। চলুন। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে ভারতে বা শ্রীলঙ্কায় যে কটি সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম এবং অত্যন্ত নামকরা একটি সতীপীঠ আমাদের কলকাতায়। কালীঘাট মন্দিরের কথা বলছি, বুঝতেই পারছেন। কালীঘাট মন্দির মানে প্রথম আপনার মাথায় কি আসে? মায়ের সঙ্গে দেখা করা, পুজো দেওয়া, হয়তো ভোগ খাওয়া। কালীঘাটে ভোগের ব্যাপারটা না অনেকটা অন্যরকম। কালীঘাট মন্দিরের গল্পটাও অনেকটা অন্যরকম, কিভাবে তৈরি হয়েছিল গঙ্গার পাড় থেকে। কিন্তু সবসময় কি নিজেকে কথা বলতে হয়? ফুডকার এই এপিসোডে, যেখানে কালীঘাটের ভোগ এপিসোডে, টেম্পল ফুডস এপিসোডে আমরা চেষ্টা করি একটু গল্প শুনতে, যারা জানেন তাদের থেকে শুনতে এবং শিখতে। চলুন ভোগ খেয়ে আসি। কালীঘাট মানে হচ্ছে কালীক্ষেত্র। আসলে এখানে এই যে কালীক্ষেত্র মানে হচ্ছে এখানে মায়ের একটা মানে সতী মায়ের, ফলত এইটা একটা সতীপীঠ, 51 সতীপীঠের অন্যতম। অন্যদিকে আমাদের তন্ত্রশাস্ত্রে বলছে যে যে ঘাটে এই মায়ের ইয়েটা পড়েছে, যেটাকে এখন কুণ্ডপুকুর বলা হয়, ওই ঘাটেতেই ওই তো ফলত কালী এবং ঘাট একেবারে প্যারালাল যাচ্ছে, একেবারে একটার সঙ্গে আর একটা সম্পর্ক কিন্তু ওতপ্রোত, কোনোভাবে ফেলা যাবে না। আমাদের সঙ্গে আছেন সন্দীপ হালদার, এক্সিকিউটিভ মেম্বার, কাউন্সিল অফ সেবাইটস, কালীঘাট কালী মন্দির। সন্দীপবাবু নমস্কার। নমস্কার। ফুডকায় আমাদের সাহায্য করার জন্য অশেষ ধন্যবাদ। আচ্ছা, ধরুন আমি খুব একটা সহজ বোকা জিনিস জিজ্ঞেস করছি। কালীঘাট কালী মন্দিরে কেউ ভাবলেন এসে মায়ের ভোগটা নিজে প্রসাদ হিসাবে নেবেন, কিভাবে করতে পারেন? প্রসাদ তো দু রকম হয়। একটা হচ্ছে প্যারা প্রসাদ হয়, যেটা মন্দিরে গিয়ে ভেতরে গর্ভগৃহে মাকে খাইয়ে প্রসাদ করাতে পারেন। আর একটা যেটা হয় অন্ন পোলাও ভোগ প্রসাদ। সেই ক্ষেত্রে কিন্তু সেই দিনের বিশেষ দিনের যিনি পালাদার সেবায়, যার পালা, তার সঙ্গে যোগাযোগ করতে হবে, তিনি ব্যবস্থা করে দেবেন অন্ন পোলাও ভোগের ক্ষেত্রে। আচ্ছা, ধরুন যদি কেউ অত তো চিনবে না, ধরুন কেউ আপনাদের সঙ্গেই যোগাযোগ করলেন, আমি তাহলে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস নিচে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন। আমাদের ব্যাপারটা হচ্ছে যে যেখানেই সতীপীঠ সেখানেই কিন্তু নিরামিষ হবে না, সেখানে আমিষ দিতেই হবে। কেননা মা কিন্তু আমিষাসী, এই জায়গাটা ভুললে চলবে না। আমাদের দুর্গা, কালী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা বা দশমহাবিদ্যার কালী, তারা, বগলা বা যে সমস্ত দশমহাবিদ্যার যে সমস্ত সতীপীঠগুলো আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের আমিষ ভোগ দিতে হবে। কেননা মা কিন্তু মৎস্য মাংস প্রিয়া, এইটা কিন্তু আমাদের তন্ত্রে পরিষ্কার করে বলা হচ্ছে। যদি মৎস্য মাংস প্রিয়া হয়, তাকে যে জিনিসটা ভালোবাসে তাকে সেই জিনিসটা দিতে হবে। আবার যদি জগন্নাথ দেবের ওখানে যাই, ভগবান ওখানে নিরামিষ খান, এবং আমরা জানি জগন্নাথ দেব আসলে নারায়ণের একটি অংশ। তো সেখানে কিন্তু নারায়ণ যেহেতু ভেজিটেরিয়ান, তাই তার শিব ঠাকুর, ব্রহ্মা, এরা যেহেতু ভেজিটেরিয়ান, তো তাই তাদের ভোগটা কিন্তু নিরামিষ হতে হবে। দেখুন, আমাদের কালীঘাট কালী মন্দিরে চিরাচরিত প্রথা অনুযায়ী যেটা চলে আসছে, সকাল 6টার সময়, ভোর 6টার সময় নিত্য পুজো হয়। নিত্য পুজো মানে রোজের পুজো। সেইখানে মাকে চাল, কলা, ফল, মিষ্টি দিয়ে আরাধনা করা হয়, এবং সকাল 6টা থেকে 7:30 অবধি এই নিত্য পুজো প্রত্যেক দিন হয়। এরপরে মন্দির 1টায় বন্ধ হয় এবং 2টো থেকে 2:30টার মধ্যে মায়ের অন্ন পোলাও ভোগ হয়। এবারে যখন ভবনদাস চট্টোপাধ্যায় আসেন এইখানে,
তখন কিন্তু উনি বাসুদেব শালগ্রাম শিলা সঙ্গে এনেছিলেন, যেটা এখনও মন্দিরের পশ্চিম কোণে রাখা আছে। তাই জন্যে মাকে দুরকম ভোগ দেয়া হয়, একটা আমিষ দেয়া হয় আর একটা নিরামিষ দেয় বাসুদেবের জন্যে। আমিষে কী কী থাকে? আমিষে থাকে ভাত, সাদা ভাত, পোলাও, 5 রকমের ভাজা, 5 রকমের সবজি, তরকারি, মাছ, মহাপ্রসাদ মানে মাংস, পায়েস, চাটনি, পনির, আরও যে যেমন পারে মাকে ভরিয়ে সাজিয়ে মাকে খাওয়ায়। বাসুদেবের যে ভোগটা যায় সেটা একদম নিরামিষ যায়। মায়ের ভোগটা দুপুরবেলা উঠে গিয়ে 4টে মন্দির খোলা হয়, আবার 6:45-এ মায়ের আরতি হয়। এটাও নিত্য। মায়ের আরতির সময় মাকে দুধ, লুচি, মিষ্টি দিয়ে তার আগে মাকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়, শাড়ি পরানো হয়, তেল টেল দিয়ে মাকে একদম মালা পরিয়ে পরিষ্কার করে করা হয়। আরতি হয়ে গেল, মন্দির খোলা হয়ে গেল। রাত্রি 9টার সময় যখন রাজবেশ হয়, সারা দিনে যত কিছু ছিল সব চেঞ্জ হয়ে গেল, আবার নতুন করে করে মাকে মিষ্টি দিয়ে মাকে পুজো করে মাকে শয়ন আরতি করে মন্দির বন্ধ হয়। মাসে একদিন অমাবস্যা, প্রত্যেক মাসে একদিন অমাবস্যা। অমাবস্যা এরকম হয় যে অমাবস্যা হাফ হাফ হলো, অর্থাৎ নিশি একদিন হলো, পরের দিন বিকেলে শেষ হয়ে গেল। অথচ আমাদের নিশি পুজো করতে গেলে রাতটাকে দরকার বলে যেদিন নিশি থাকে সেদিন আমাদের নিশি পুজো হয়। নিশি পুজোতে মাকে খিচুড়ি, সবজি, তরকারি, পায়েস, মাছ, মাংস সব কিছু দিয়ে মাকে ভরিয়ে দেওয়া হয়, মাকে আহ্বান করা হয়, মাকে পুজো করা হয়। আর 12 মাসে 12টা হওয়ার পরে কালী পুজোর দিন মাকে 2 রকমের পুজো হয়, অদ্ভুত ব্যাপার। সন্ধেবেলা অলক্ষ্মীকে তাড়িয়ে লক্ষ্মী পুজো হয়, মাকে লক্ষ্মী রূপে পুজো করা হয়। সেই ক্ষেত্রে পুজোর সময় প্রত্যেক বাড়ি থেকে, সেবায়েত বাড়ি থেকে পুজো সামগ্রী আসে, সেখানে মণ্ড থাকে, নাড়ু থাকে, খই থাকে, তারপরে খিচুড়ি ভোগ দিয়ে মাকে পুজো করা হয়। এবং রাত্রির বেলায় মায়ের নিশি পুজো যখন হয়, মাকে কালী রূপে পুজো করা হয়। অর্থাৎ সন্ধেবেলায় মহালক্ষ্মী, রাত্রিবেলায় চিরাচরিত নিশি কালী পুজো, এই দুটো রূপে মাকে আমরা অমাবস্যা কালী পুজোর দিন দেখতে পাই। এক্সেপ্ট কালী পুজো আর কোনো মাসে এটা হয় না, কারণ প্রত্যেক মাসে শুধু নিশি পুজো হয়। মাসে একদিন, বছরে একদিন মহালক্ষ্মী পুজো হচ্ছে সন্ধেবেলায়, রাত্রিবেলায় মা কালীর পুজো হচ্ছে। সন্দীপবাবু, আমরা যে এই বিশাল আয়োজন দেখছি মায়ের, ভোগটার কি নাম? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অন্ন পোলাও ভোগ। কারণ ভোগ বলতে কেউ কেউ মনে করে যে প্যারাপ্রসাদটাও ভোগ, কিন্তু এটা স্পেসিফিক্যালি মেনশন করা হচ্ছে অন্ন পোলাও ভোগ। মানুষ শুনলেই বুঝতে পারবে যে এখানে পোলাওয়ের ব্যবস্থাটা আছে, অর্থাৎ রাইস, ভাত, অন্ন, সেটা যুক্ত ভোগ। অনেক রকম মাছ দেখছি, মানে চিংড়ি মাছ, এটা বোধহয় পার্শে মাছ, কাতলা মাছ, হ্যাঁ, ওটা কি ওদিকে ভেটকি মাছ ফুলকপি দিয়ে করা আছে। তো পৃথিবীর যে কোনো মাছই কি যেতে পারে? মানে হ্যাঁ, আমরা সেই মাছই দিতে পারি যে মাছেতে আঁশ আছে, অর্থাৎ আঁশযুক্ত। মোটামুটি যে মাছগুলো আমরা খাই বাংলায় সবই চলে, আঁশযুক্ত। এই যে আপনার ননভেজ অনুপান শুদ্ধ যে ভোগটা, কোনো কি মানে ধরুন যারা মাছ মাংস খান না তাদের জন্য কি কোনো ভোগ হয়? তাদের জন্য বাসুদেবের ভোগ থাকছে। আচ্ছা। আর এরকম থাকে যে বাসুদেবের ভোগের থেকেও কিছু ভোগ আমরা আলাদা করে করে রাখি, যেটা মাকে দেয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি মায়ের ভোগ এটা, কিন্তু ওটা মাকে দেয়া হয়, উৎসর্গ করা হয়। কারণ কেউ কেউ আছেন বিধবা, তারা কিন্তু এইগুলো খান না, অথচ তারা মায়ের ভোগ খেতে চাইছেন। সেই ক্ষেত্রে আমরা মাকে উৎসর্গ করি। প্র্যাকটিক্যালি এইটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট। তো ওটাও ঠাকুরের সামনে আমরা রাখি এবং তাদের আমরা সেটা দিই। তারা যদি বলে যে আমরা বাসুদেবের ভোগ নেবো, সেই ক্ষেত্রে স্পেসিফিক্যালি পিওর, সবই পিওর, ওটা একদম আমরা বাসুদেবের ভোগটা তাদের নিরামিষ ভোগ, একদম সবই নিরামিষ। কিন্তু কিছু জিনিসের জন্য এগুলো আমিষ হয়ে যাচ্ছে, আমরা আমিষ হওয়ার আগে কিছুটা তুলে নেওয়া হয়, একদম সেপারেট। এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই, কোনো টাচের ব্যাপার নেই। আচ্ছা, একটা খুব বোকা বোকা প্রশ্ন, ভোগটা রান্না করেন কারা? মানে আমাদের একদম স্পেসিফিক মানে ঠাকুর মশাই আছেন যারা এই কাজই করে আসছেন, তাদের প্রফেশনই এটা, বংশ পরম্পরায় চলছে, এবং তারা জানেন কি, তারা জানেন কিভাবে কি করতে হবে। আমরা শুধু বলে দিই যে আমার এই আইটেমগুলো মাকে আমি দিতে চাই, এই পরিমাণ দিতে চাই,
তুমি সেইভাবে জিনিস রেডি করো। এবার কেউ যদি ধরুন আমাদের এপিসোডটা দেখার পরে মনে করলেন যে তারা এসে একদিন বা 2 দিন বা 7 দিনে ভোগটা দেবেন, তো তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, মানে প্রসেসটা কি? হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে ভোগ দু রকমের হয়। এক হচ্ছে মায়ের ভোগ উনি নিয়ে যেতে পারেন, অনেকে নিয়ে যায়ও। আবার কেউ কেউ আছেন যে মায়ের ভোগটা তিনি নিজেই সারাদিনের ভোগটা দিতে চাইছেন, মাকে দিতে চাইছেন, অর্থাৎ নিজে পুরোটাই ইনকাট করতে চাইছেন ভোগের পারপাসে। সেটা পুরোটাই তার নামে সংকল্প হবে, তার পরিবারের নামে সংকল্প। সেই ক্ষেত্রে যার যেদিন পালা থাকে তারাই এই দায়িত্বটা নেয়। আচ্ছা, আমরা এতগুলো যে জিনিস দেখছি, আপনার মাছের মাথা আছে, তরকারি আছে, ডাল আছে, আলুদম আছে, এইটা কি জিনিস? এটা হচ্ছে মায়ের যে ভোগ হয়, সব সময় বলি তো হয়ই, প্রথম বলি মায়ের ভোগেতে যায়, এবং এই মাতার যে স্কাল যেটা আছে এটা মাকে উৎসর্গ করা হয়। এটাই আমাদের পরম্পরা, এবং সঙ্গে মাছের মাথা। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন, নতুন করে বলতে হবে না, পৃথিবীর সব খাবারের না রিভিউ হয় না, কেমন খেতে, স্বাদ কেমন। বিশেষত ভোগ জিনিসটার কোনো স্বাদের রিভিউ, স্বাদের আলোচনা হয় না। পৃথিবীর যে কোনো পূজার, যে কোনো ধর্মের ভোগ ভালোই হয়, সবসময় ভালো হয়। দ্বিতীয় জিনিস, আমরা যেটা দেখাই না, আমরা খাচ্ছি, সেই খাওয়ার শট, সেইগুলো আমরা এখানে দেখাচ্ছি না। একটা ভোগ আমরা ভক্তিভরে কীভাবে খাবো সেটা বোধহয় পৃথিবীর সব কিছু অন ক্যামেরা না এলেও চলবে। আপাতত আছে, এরপরে আমরা ভোগটা আস্তে আস্তে খাবো। কালীঘাটে মায়ের ভোগে যে অন্ন পোলাও ভোগ আছে, সেখানে প্রচুর প্রচুর রকম খাবার আছে। আসলে একটু আলাপ পরিচয় করে নেওয়া যাক। চিংড়ি মাছের মালাইকারি, পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে, কাতলা মাছের ঝাল, পোলাও, 5 রকম ভাজা, তরকারি, ডাল, শুক্তো, মহাপ্রসাদ, মাছের মাথা, আলুর দম, চাটনি, পায়েস, দই, বলির মহাপ্রসাদ যাকে নিরামিষ মাংস রূপে আমরা জানি, ভেটকি মাছ, আলু ফুলকপি দিয়ে। কালীঘাট মন্দিরের ভোগ যে জিনিসটা না, দেখুন ভোগের তো রিভিউ হয় না। এবার আমাদের কাজ ছিল কালীঘাট মন্দিরের গল্পটা বা কালীমার গল্পটা বা ভোগের গল্পটা আপনাদের কাছে পৌঁছানো। ফলে এই এপিসোডটায় হয়তো আমি অনেকটা শুনছি, অনেকটা সূত্রধরের কাজ করছি। সবসময় কথা বলতে হবে এমন কেউ বলেনি। ভোগের পরে আমরা আরেকটা দোকানে যাব, যে দোকান থেকে সম্ভবত কালীঘাটে মায়ের কাছে মিষ্টান্ন আসে। 150 বছরের পুরনো দোকান, চলুন। কালীঘাট মন্দিরে ভোগটা যখন আমরা শ্যুট করছিলাম তখন খুব একটা কথা বলিনি, শুনছিলাম। কিন্তু তাই বলে কি দুটো গল্প শোনাবো না? ধরুন আজ থেকে 100-1.5 বছর আগে, প্রায় জঙ্গল জায়গাটা, মানে এত বাড়িঘর তো ডেফিনেটলি নেই। হারান মাঝি বলে এক ভদ্রলোকের কাছে স্বপ্নাদেশ আছে। মা কালী বলেন যে আমার কাছে মিষ্টি পাঠাবি, খাবো। সেই দোকান আজকে প্রায় 150-150 বছর পরেও চেহারা খুব একটা পাল্টায়নি। দরজা দিয়ে ভেতরে ঢুকবেন, দেখবেন একটা অন্য পৃথিবী, যে পৃথিবীটা একটা টাইম র্যাপে আটকে গেছে। মিষ্টি যদি বলি, বেশ ইন্টারেস্টিং কিছু মিষ্টি, একটা রসগোল্লা, একটা ক্ষীরমোহন। ক্ষীরমোহন হচ্ছে ধরে নিন চ্যাপ্টা রসগোল্লা, 10 টাকা পিস। আর তোতাপুলি, তোতাপুলি হচ্ছে একটু ল্যাংচার অন্য ভার্সান, মুখগুলো একটু সরু। রসগোল্লাটা খুব টিপিক্যালি কলকাতার বাইরের যে একটু মফস্বলী রসগোল্লাগুলো হয় না, ছানা একটু ময়দা দেওয়া হয়, সেই রকম। চলতি কথায় বলি থসথসে রসগোল্লা। ক্ষীরমোহন ভেরি ইন্টারেস্টিং। কলকাতার সম্ভবত অন্যতম সবথেকে প্রাচীন দোকান হারান মাঝি। লোকেশন লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কোন গলিগালা দিয়ে এলাম খুঁজে বোঝানো আমার ক্ষমতায় নেই। যে কোনো লোককে জিজ্ঞেস করবে, চোখ কান বন্ধ করে পাঠিয়ে দেবে। বাই দেবে, দোকানটা ঘুরে দেখুন, লোকাল প্রচুর লোক খান। মায়ের মিষ্টি যায়, একটা 3 টাকা দামের সন্দেশ পাওয়া যায়, গুলি সন্দেশ। ঘুরে দেখুন, খাওয়াটা শেষ করে। স্বপ্নে কি মিষ্টি গেছিল আমি জানি না। আমি যেটা জানি, এই যে বস্তুটা লুচি মার্কা একটা চ্যাপ্টা রসগোল্লা হারান মাঝিতেই সম্ভবত একমাত্র পাওয়া যায়। 10 টাকা দাম। রসে ফেলে যেরকম
ছানা দিয়ে তৈরি হয়ে, হয়তো হালকা ময়দা আছে জানি না। কলকাতার কিছু কিছু দোকান না জাস্ট পুরোনো জিনিসটাকে আঁকড়ে বসে আছে এবং অত্যন্ত ভালো কোয়ালিটির মিষ্টি, ভালো স্বাদের মিষ্টি দিয়ে যাচ্ছে। রসগোল্লাটা একটু কলকাতার বাইরের মফস্বলের রসগোল্লার মতো, আমরা যেটাকে বলি থসথসে রসগোল্লা, খেতে বেশ লাগে যখন গরম থাকে, ঠান্ডাও মন্দ লাগে না, স্পঞ্জ নয়। ক্ষীরমোহন ইজ এ ডিফারেন্ট গেম, টেস্ট করতে পারেন। বাই দ্য ওয়ে 3 টাকায় ছোটো ছোটো সন্দেশ পাওয়া যায়, আমার ধারণা ছিল না পাওয়া যায় কলকাতায় কোথাও। অন্য কোথাও পাওয়া যায় 3 টাকার সন্দেশ, জানেন না? দোকানটা ঘুরে দেখুন, দেখা যায়। মায়ের এখান থেকে মিষ্টি যায়, আমি যখনই মায়ের কাছে আসি এই দোকানের মিষ্টি আমি নিয়ে যাই। দেখবেন কালী পুজোর দিনকে কাগজে যে মায়ের পুরো ইতিহাস, মা কোথায় কি খেতে ভালোবাসে এই দোকানের নাম প্রথমেই আসে। সেই জন্যে এই দোকানের মিষ্টি ছাড়া কোনো দোকানে মিষ্টি মা খায় না। রোজ সন্ধেবেলা এখান থেকে মায়ের সন্দেশ, রসগোল্লা, দই এখানে যায়, মা খায়। মায়ের সন্ধেবেলা যে শীতলভোগ হয়, মা এই দোকানের মানে মিষ্টিটা খায়। সে আমি যখনই পুজো দিতে আসি মায়ের পছন্দসই মিষ্টি নিয়ে যাই, এবং মায়ের ভেতরে যখন আমি পৌঁছই তখন পান্ডাকে বলতে এটা মায়ের দোকানের মিষ্টি, তবেই ওরা খুলে মাকে প্রসাদী করে। অন্য দোকানের মিষ্টি মায়ের গালে দেয় না। ফুড অফ ফেথ, ফুড ফর ফেথ, মানে আমরা একটা বিশ্বাস করে যে খাবার খাচ্ছি, যে খাবার ভগবানকে দেওয়া হচ্ছে, তখন সেটা ভোগ। ভগবানের থেকে যখন আমাদের কাছে আসছে তখন সেটা প্রসাদ। ভোগ পুরো পেট ভরে খাওয়া হয়, প্রসাদ অল্প খাওয়া হয়। তত কথায় যাচ্ছি না, অনেক রকম আলোচনা আমরা আজকে শুনলাম, গল্প শুনলাম, কাহিনী শুনলাম, কালীঘাটের ভোগ দেখলাম। এই এপিসোডটা আমার মনে হয় না লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এটা বলতে হবে, করে দিন, অ্যাটলিস্ট যাতে ডকুমেন্টেশনটা লোকের কাছে পৌঁছয় এবং গল্পগুলো লোকের কাছে পৌঁছয়। লেট দ্যাট বি দ্য ফুড ফর ফেথ। দেখা হচ্ছে সামনের এপিসোডে।